আপনারা শুনছেন লিপিকা বিশ্বাসের লেখা রহস্যের ছায়া, পর্ব 10, 11, 12। পরপর 3টি পর্ব আমি তোমাদের আজ শোনাবো। কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। সন্ধ্যা হয়ে আসছে, পুরো গ্রাম জুড়ে থমথমে নিস্তব্ধতা, যেন বাতাস পর্যন্ত থেমে গেছে। মানুষের চোখে মুখে আতঙ্কের ছায়া, সবাই যার যার কাজকর্ম তাড়াতাড়ি সেরে নিচ্ছে। বেলাও বাড়ির সামনের জায়গাটা ধার দিয়ে হাত পা ধুয়ে ঘরে ঢুকলো। ভেতরে বসে সুবর্ণা কাঁদছে আর বলছে, বিনয় মাস্টার আমার মেয়েকে কোথায় রেখেছে? পুলিশ তো ওই পচাগলা হাতটা নয় না নয়। আমি তো ওড়নার টুকরো আর চুলগুলো দেখতে পাইনি। ওগুলো নয়নার ছিল কিনা জানি না। বেলা শান্তভাবে বলল, কাকিমা শান্ত হও। এই বলে সে নিজের চোখের জল মুছে নিল। ঠিক তক্ষণই বাইরে থেকে একটি আওয়াজ এলো জোরে, সীমা। ঘর থেকে বেলা চিৎকার করে জিজ্ঞাসা করলো, কে? আমি গোপাল, আমাকে মোড়ল মশাই পাঠিয়েছেন। বেলা বাইরে এসে দেখল বারান্দার সামনের সিঁড়িতে দাঁড়িয়ে আছে মধ্যবয়স্ক গোপাল। তার 2 হাতে ভারী 2টি ব্যাগ, মুখ ঘামছে। গোপাল মোড়ল মশাইয়ের পুরনো বিশ্বস্ত কাজের লোক, বেশ হৃষ্টপুষ্ট, মোটা গোটা শরীর। বেলা বলল, কী এনেছো গোপালদা? গোপাল হাঁপাতে হাঁপাতে বলল, ব্যাগ দুটো ধরো মা, ভারী আমার হাত দুটো আর চলছে না। আতপাচাল ঘি, নানা রকমের ফল পাঠিয়েছেন বাবু। বেলা ব্যাগ দুটি হাতে নিয়ে একবার ভিতরের দিকে তাকালো। সত্যি অনেক কিছু ঠাসা, চাল, ঘি, পাকা ফল, শুকনো খাবার। বারান্দায় উঠে একটু বসো গোপালদা। গোপাল মাথা নাড়িয়ে বলল, না মা না, সন্ধ্যা নামছে, আর গ্রামে এখন যা পরিস্থিতি, বুক ধুকপুক করছে সারাক্ষণ। এমনিতে আতঙ্কেই আছি। তারপর আজকের ঘটনার কথা তো জানো। হ্যাঁ, এখানে থাকতে ভয় করছে। কার কখন কি বিপদ হবে তার ঠিক নেই। বেলা ব্যাগ দুটো নিয়ে ঘরে চলে গেল। গোপাল সিঁড়ির নিচে দাঁড়িয়ে থাকলো। নেহা বারান্দায় এসে দাঁড়ালো। সে এক দৃষ্টিতে গোপালের দিকে তাকালো। গোপালকে দেখলো, কিছু বলতে গিয়েও থেমে গেল। বেলা ঘরে গিয়ে জিনিসগুলো বের করে রেখে খালি ব্যাগ দুটো এনে গোপালের হাতে দিল। গোপাল ব্যাগ হাতে নিয়ে বলল, আসি মা, বাবু বলেছেন আর কিছু লাগলে জানাতে। লাগবে, জানাবো। গোপাল ঘাড় নাড়ালো। তারপর আবার একবার নেহার দিকে তাকালো সে। তারপর ব্যাগ দুটো নিয়ে জোরে হেঁটে চলে গেল। নেহা ফিসফিস করলে বলল, কে ইনি? বেলা উত্তর দিল, মোড়লের বাড়ির কাজের লোক, নাম গোপাল। মোড়ল মশাইয়ের মতো সোজা সাপটা মানুষ। আজ এই ভয়ঙ্কর পরিস্থিতিতেও মোড়ল মশাই কত কিছু পাঠিয়েছেন, চাল, ঘি, ফল। মানুষটা মনের দিক থেকেও ধনী। ও, নেহা আর কিছু না বলেই ঘরের দিকে চলে গেল। বাইরে অন্ধকার গাঢ় হচ্ছে। দূরে শোনা যাচ্ছে শেয়ালের ডাক। বাতাসে ভেসে আসছে আতঙ্ক আর অজানা শঙ্কার গন্ধ। জিতু ফোনে তার ছেলে বাবনের সঙ্গে কথা বলতে বলতে ঘরে ঢুকলো। বেলাকে দেখে ফোনটা বাড়িয়ে দিয়ে বলল, নাও কথা বলো, বাবন খুব কান্নাকাটি করছে। বেলা ফোন হাতে নিয়ে একটু থমকে গেল। তারপর নরম গলায় বলল, হ্যালো বাবন। ওপাশ থেকে ছেলের কণ্ঠ শুনে তার চোখ ভিজে উঠল। তুমি কবে আসবে মা? তোমার জন্য খুব মন খারাপ করছে। ছেলের কথায় গলা কেঁপে উঠল বেলার। সে চেষ্টা করলো শক্ত হয়ে বলার, শোনো বাবা, আমি কয়েকদিন পরে আসবো। তুমি ভালো করে থেকো, দিদার কথা শোনো, দুষ্টুমি করো না। বাবন কাঁদতে কাঁদতে বলল, তুমি আজই চলে এসো না মা, আজই। বেলা শান্তভাবে বলল, এখন তো রাত, তাই আসতে পারবো না। সকালে আসবে তো? তোমার ঠাম্মি আর সীমা পিসির শরীর খারাপ তো, তাই যেতে পারবো না। আমি যাব তোমার কাছে। ঠিক আছে, তোমার বাবা কাল গিয়ে নিয়ে আসবে। একটু ঘুরে চলে যেও। ঠিক আছে মা, বাবাকে বলো সকালে আমাকে নিয়ে যেতে। বেশ, রাখছি, বলে বেলা ফোনটা রেখে দিল। তার চোখের কোণে ভিজে উঠল। সে ছেলেকে ছাড়া কখনো থাকেনি। জিতু বলল, ছেলেটা তোমায় খুব মিস করছে, কিন্তু এখন এখানে তোমার থাকা খুব দরকার বেলা। বেলা ধীরে ধীরে মাথা নাড়ালো। বাইরে সন্ধ্যার বাতাস জানালা পর্দা হালকা করে দুলিয়ে দিচ্ছে। ভেতরে যেন এক চাপা কষ্ট, সে অনিশ্চয়তা জমে উঠেছে। রাতে সুবর্ণাকে
অনেক বুঝিয়ে কিছু ফল খাওয়ালো বেলা আর জিতু। তারপর নেহা, সীমা এবং বেলা রাতের খাবার খেলো। জিতু শুধু খেলো না, সে বলল, আমার খিদে নেই। সবার খাওয়া হয়ে গেলে জিতু বলল, আমি শুতে যাচ্ছি, গেটে ভালো করে তালা লাগিয়ে দাও বেলা। এই বলে সে বাইরে এসে দাঁড়ালো। বেলা গেটে তালা লাগিয়ে ভালো করে দেখে নিল সব ঠিকঠাক আছে কিনা। তারপর জিতু পাশের নিজের বাড়িতে শুতে গেল। নেহা আর সীমাও শুয়ে পড়ল। আজ তারা জানালাটা খোলেনি। ঘরে ফ্যান চলছে নিঃশব্দে। হঠাৎ সীমা ফিসফিস করে বলল, জানিস, আমার মন বলছে নয়না আর বেঁচে নেই। মাস্টার মশাইরা ওকে মেরে ফেলেছে। কেন মারলো ওরা আমার বোন আর ভাইকে? গাছ কাটা নিয়ে কথা কাটাকাটিতে কেউ কাউকে খুন করতে পারে বল? কথাগুলো বলতে বলতে সীমা ঢুকরে কেঁদে উঠল। নেহা ধীরে ধীরে বলল, কাঁদিস না, কি হচ্ছে এখানে? কিচ্ছুই বুঝতে পারছি না, সব কিছু যেন অদ্ভুত লাগছে, তাই ঘুমানোর চেষ্টা কর। তারা ধীরে ধীরে কথা বলতে বলতেই একসময় ঘুমিয়ে পড়ল। নেহার মাঝরাতে ঘুম ভেঙে গেল। তার গা ঘামে ভিজে গেছে, ফ্যানটা বন্ধ। সে এক ঝলক চেয়ে দেখল ফ্যান একদমই ঘুরছে না। বুঝে গেল কারেন্ট চলে গেছে। গরমে আর শোয়া যাচ্ছে না, শরীরটা যেন ফাঁস ফাঁস করছে। ধীরে ধীরে সতর্কতার সাথে জানালাটা খুলল। মনে মনে সতর্ক রয়েছে, গতকালের মতো যেন আবার চোখে কিছু ঢুকে না যায়। জানালা খোলা মাত্রই হালকা বাতাস ঢুকে এলো ঘরে। প্রাণটা যেন জুড়িয়ে গেল। ঠিক তখনই তার চোখে পড়ল একটা লোক জানালার পাশ দিয়ে হেঁটে বাড়ির সামনের দিকে চলে গেল। নেহার বুকটা কেঁপে উঠল। সে মনে মনে ভাবল, এত রাতে কে গেল? কৌতূহল আর শঙ্কা একসঙ্গে চেপে ধরল তাকে। সে চট করে উঠে বারান্দায় এসে আড়ালে দাঁড়ালো। বারান্দায় গ্রিলের ফাঁক দিয়ে বাইরে তাকিয়ে রইল। চাঁদের আলো নেই, চারিদিক অন্ধকার। তবুও সে স্পষ্ট দেখতে পেল একজন লোক, কালো পোশাকে ঢাকা, মাথা ও মুখ জড়ানো কালো কাপড়। দ্রুত পায়ে সে সামনে দিয়ে হেঁটে গিয়ে একেবারে অন্ধকারে মিশে গেল। নেহা ঘেমে উঠল ফের। তার মাথায় একের পর এক প্রশ্ন ঘুরতে লাগলো। লোকটা কে? এই ভয়ঙ্কর পরিস্থিতিতে এত রাতে সে কেন বেরিয়েছে? জানালার পাশে তো রাস্তা নয়, তা সত্ত্বেও এখান দিয়ে গেল কেন? গরমে সর্বাঙ্গ ঢাকা পোশাক পরে আছে কেন? নেহার বুক ধুকধুক করতে লাগলো। একটা অজানা শঙ্কা ও সন্দেহ যেন গা বেয়ে নামতে লাগলো ধীরে ধীরে। সব কিছুই যেন আরও বেশি রহস্যময় হয়ে উঠেছে। নেহা তাড়াতাড়ি ঘরে গিয়ে খাটের উপর বসে পড়ল। গলা শুকিয়ে গেছে, বুকের ধুকপুকানি যেন থামছে না। পাশে সীমা ঘুমিয়ে আছে। নেহা তাকে ডাকল না। ঘরের নিস্তব্ধতায় তার ভাবনার শব্দ যেন আরও জোরে কানে বাজতে লাগলো। সে ভাবতে লাগলো, এই লোকটাই কি সব ঘটনার পেছনে আছে? এই লোকটাই কি সীমার পুতুলের মতো আর একটা পুতুল কিনে তার মাথা খুলে তাতে লাল রং মাখিয়ে ভয় দেখাচ্ছে সীমাকে? এসব করে বা তার লাভটাই কি? গ্রামে যেসব ভৌতিক ঘটনা ঘটছে সেগুলো নেপথ্য কি এই লোকটাই আছে? আর এই লোকটাই কি কমল? নেহার মনে সন্দেহের মেঘ ঘনিয়ে উঠল। সব কিছু কেমন যেন অদ্ভুতভাবে জড়িয়ে যাচ্ছে এক অদৃশ্য ছায়ার জালে। হরিশপুর গ্রামের শেষ প্রান্তের দিকে বিঘেখানেক জমির উপর দাঁড়িয়ে আছে গ্রামের মোড়ল ভুবনবাবুর বড় দোতলা বাড়ি। বাড়িটির চারপাশে কোনো প্রাচীর নেই। বাড়িটির ছায়া একটি পুরনো শান বাঁধানো পুকুর আছে। সামনের দিকে এক পাশে আছে একটি কালী মন্দির, তার পাশে টিউবওয়েল, অপর পাশে খড়ের চাল দেওয়া একটি বড় কুঁড়েঘর, যেখানে নানা শারীরিক কষ্টে ভোগা মানুষজন আশায় ভরসায় এসে বসেন। প্রতিদিন সকাল হলেই লোকজন আসেন মোড়লের চিকিৎসার আশায়। মোড়ল ঠাকুর ভক্ত। তিনি কাক ভোরে উঠে স্নান সেরে কালী মন্দিরে পুজো দেন, তারপর চা বিস্কুট খেয়ে বসেন সেই কুঁড়ো ঘরে। সেখানে তিনি ঝাড়ফুঁক, জল পড়া ও মন্ত্রপাঠের মাধ্যমে রোগ সারিয়ে তোলেন। শুধু শারীরিক নয়, কারোর মানসিক সমস্যা হলেও তিনি তা শুনে সমাধানের পথ বাতলে দেন। মোড়ল মশাইয়ের কুঁড়ে ঘরটি দিনের বেলা ভিড়ে পরিপূর্ণ থাকে। পরিবারের মোড়লের স্ত্রী সবিতা দেবী, বৌমা করপী আর ছোট্ট 3 বছরের নাতি রোহন রয়েছে। মোড়লের একমাত্র ছেলে বড় ছিল। বছরখানেক আগে তার অকাল মৃত্যু হয়েছে।
মেয়ে লক্ষ্মী বিয়ে হয়েছে 4 বছর আগে পাশের গ্রামের একটি পরিবারে। যদিও সে অধিকাংশ সময় বাপের বাড়িতেই থাকে। ঘরে কাজের সহায়তার জন্য আছে 2 জন, বিনি যে রান্নাবান্না ও গৃহস্থলীর কাজ সামলায়, আর গোপাল যে বাজার হাট করা থেকে শুরু করে মোড়লের চিকিৎসা কাজেও সহায়তা করে। মোড়ল রোজকার মতো আজও কাক ভোরে উঠে স্নান করে কালী মন্দিরে পুজো দিলেন। তারপর ধীরে ধীরে এসে বসলেন নিচতলায় খাওয়ার টেবিলে। টেবিলে চা বিস্কুট এনে দিল তার বৌমা করবী। করবীর বয়স 22, শান্ত স্বভাবের, ভীষণ সুন্দর দেখতে সে। তার চোখে মুখে বিষণ্ণতার ছায়া। চায়ের কাপে চুমুক দিয়ে মোড়ল বললেন, ভীষণ সুন্দর চা করেছো মা, তোমার হাতের চায়ের স্বাদই আলাদা। করবী কিচ্ছু বলল না, মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তার মুখটা যেন কোনো অজানা যন্ত্রণায় ডুবে আছে। মোড়লের স্ত্রী সবিতা দেবী রান্নাঘর থেকে বেরিয়ে এসে বললেন, রুটি আর ছোলার ডাল করতে বলেছি বিনিকে, ছোলার ডাল খাবে তো? মোড়ল একটু ভেবে বললেন, না না, ছোলা নয়, সবজি করতে বলো। সবিতা দেবী আবার রান্নাঘরে ঢুকলেন। মোড়ল গ্রিলের ফাঁক দিয়ে কুঁড়ে ঘরের সামনের দিকে তাকালেন। কয়েকজন লোক এসে দাঁড়িয়েছে। প্রতিদিনের মতো আজও কেউ না কেউ চিকিৎসার জন্য এসেছে ঠিকই, তবে সংখ্যা যেন কিছুটা কম। মোড়ল বিস্কুটটা চায়ের কাপে ডুবিয়ে তাতে হালকা কামড় দিলেন। করবীর দিকে তাকিয়ে দেখলেন মুখটা যেন আরও বেশি ক্লান্ত, আরও বেশি নিস্তেজ। একটু কোমল স্বরে বললেন, সবসময় মুখ গোমড়া করে থাকো না মা, খুশিতে থাকতে শেখো। আমার দাদুভাই কোথায়? করবী শান্ত গলায় বলল, ঘুমাচ্ছে। ও, যাও তার কাছে গিয়ে বসো। ঘুম থেকে উঠে যদি তোমায় না পায় তাহলে কেঁদে ফেলবে। আমার দাদুভাইটা, আমি একটু দেখি কারা কি ব্যাধি নিয়ে এলো। বলে মোড়ল উঠে দাঁড়ালেন। তিনি চায়ের কাপটা টেবিলে রেখে ধীরে ধীরে এগিয়ে গেলেন নিজের শোয়ার ঘরে। ঘরটির সঙ্গে লাগোয়া বাথরুম আছে। নিচতলায় রয়েছে 4টি শোয়ার ঘর, একটি খাওয়ার ঘর, একটি রান্নাঘর, 2টো বাথরুম এবং সামনে পেছনে 2টি বারান্দা। তলায় রয়েছে আরও 4টি শোয়ার ঘর। সামনের দিকে বারান্দা, একটি হল ঘর, পেছনের দিকে ঝুল বারান্দা এবং 2টো বাথরুম। মোড়ল আর গোপাল শুধু নিচতলায় 2টো ঘরে থাকেন। বিনির বাড়ি কাছেই, সে সারাদিন কাজ করে সন্ধ্যার আগে বাড়ি ফিরে যায়, আর সবাই উপরের ঘরে থাকে। মোড়ল তার ঘরটি থেকে 1 বোতল জল নিয়ে বেরোলেন সামনে খড়ের চাল দেওয়া সেই চিকিৎসা ঘরের দিকে, যেখানে প্রতিদিনের মতো লোকজন আসার আলো নিয়ে অপেক্ষা করছে। কুঁড়ে ঘরটির মেঝে পাকা। কুঁড়ে ঘরের এক পাশে একটি তালপাতার আসন পাতা রয়েছে, তার পাশে কয়েকটা কাঁচের বোতল ও 2টো ঢাকনা দেওয়া তামার ঘটি রয়েছে, আর তার সামনে 2টি খেজুর পাতার পাটি বিছানা আছে। মাটিতে কয়েকজন রোগী চুপচাপ বসে আছে, কারো মুখে উদ্বেগ, কারো চোখে অসহায়। ঘরের ভেতরে অদ্ভুত এক নিস্তব্ধতা, বাকি দিনের তুলনায় আজ যেন একটু বেশি থমথমে। মোড়ল ভুবনবাবু ঘরে ঢুকেই চারপাশে তাকিয়ে দেখলেন আজ লোকজনের ভিড় অনেক কম। তাই বিস্ময় ভরা চোখে পাশে দাঁড়িয়ে থাকা গোপালের দিকে তাকালেন। গোপাল চোখের ইশারাতেই বুঝে ফেলল তার মনের ভাব। নিচু গলায় বলল, লোকজন এদিকে আসতে ভয় পাচ্ছে বাবু। পোড়া বাড়ির সামনের বড় গাছটার নিচে অমিতের দেহ পাওয়া গিয়েছিল। তারপর গতকাল যেসব ঘটনা ঘটেছে তার প্রভাব পড়ছে মনে হয়। ভয়ে কেউ এইদিকে আসতেই চাইছে না। মোড়লের গলা একটু গম্ভীর হয়ে উঠল। ভয় পাওয়ারই কথা। তিনি ধীরে ধীরে আসনে গিয়ে বসে পড়লেন। হাতের বোতলটা পাশে রাখলেন। সামনে বসা রোগীদের দিকে একবার তাকালেন। রোগী দেখার ক্ষেত্রে তিনি কখনো সিরিয়াল অনুসরণ করেন না। কার অবস্থা গুরুতর সেটা বুঝেই আগে দেখে নেন। সবার আগে উঠে এলো এক মাঝবয়সী লোক। লোকটির বাঁ পা ফুলে ঢোল হয়ে গেছে, হাঁটতে পারছে না, যন্ত্রণায় মুখটা কুঁচকে আছে। সে বসার চেষ্টা করেও ব্যথায় বসতে পারছে না, ছটপট করছে ব্যথায়। মোড়ল একটু মনোযোগ দিয়ে লোকটি হাতের দিকে তাকান, তারপর চোখ বন্ধ করে কিছু মন্ত্রপাঠ করলেন। একটা তামার ঘটি ঢাকনা খুলে তার ভেতর থেকে ছাইয়ের মতো কিছু বের করলেন। সেটি হাতে নিয়ে আবার কিছু মন্ত্র পড়ে লোকটির বাঁ পায়ে মাখিয়ে দিলেন। দৃশ্যটা যেন অলৌকিক। মাত্র কয়েক মুহূর্তের মধ্যেই লোকটি নিজের চোখে নিজের পায়ের পরিবর্তন দেখে হতবাক হয়ে গেল। ফোলা ও ব্যথা দুটোই কমেছে।
পা একটু নেড়েই সে বিস্ময়ে চেয়ে রইল মোড়লের দিকে। তারপর ধীরে ধীরে উঠে দাঁড়ালো, ব্যথার ছায়াটুকুও যেন নেই। হাঁটতে লাগলো একেবারে স্বাভাবিকভাবে, যেন কিছুই হয়নি। তার চোখ ভিজে উঠল কৃতজ্ঞতায়। সে পকেট থেকে কয়েকটা পুরনো ভাঁজ করা নোট বের করে বলল, আমি গরিব মানুষ মোড়ল মশাই, এই কয়টা টাকাই আছে আমার কাছে, আপনাকে না দিলে শান্তি পাবো না। মোড়ল হাত তুলে বললেন, লাগবে না, যা। লোকটির চোখে জল গড়িয়ে চলে এলো। মোড়লের পায়ে হাত দিয়ে প্রণাম করলো, দুহাত ভরে আশীর্বাদ করলো হাসি মুখ নিয়ে। কৃতজ্ঞ চাহিনী নিয়ে ধীরে ধীরে কুঁড়েঘর থেকে বেরিয়ে গেল লোকটি। মোড়ল পরের রোগীর দিকে তাকালেন। ঘরের বাতাসে যেন শান্ত এক আস্থার গন্ধ মিশে গেছে। মোড়লের চোখ হঠাৎ আটকে গেল খেজুর পাতার পাটির একেবারে পিছনের দিকে বসে থাকা এক যুবকের উপর। লালু, এই হরিশপুর গ্রামেরই ছেলে। সে কষ্ট করে শ্বাস নিচ্ছে, বুক ধকধক করছে, মুখ বিবর্ণ, শরীরে ঘামে ভিজে গেছে। তাকে ধরে আছে সদ্য বিবাহিতা স্ত্রী রীতা, সুদর্শনা, শান্ত স্বভাবের এক মেয়ে। 2 মাসও হয়নি তাদের বিয়ে হয়েছে। লালুর পাশে বসে আছে তার বৃদ্ধ বাবা হরনাথ, মুখটা উদ্বিগ্নতায় কুঁচকে আছে। মোড়ল গোপালের দিকে তাকিয়ে নির্দেশ দিলেন, লালুকে আমার কাছে নিয়ে আয়। গোপাল এগিয়ে গিয়ে নাম ধরে উঠল, লালু চল, বাবু ডাকছেন। রীতা ও হরনাথ মিলে লালুকে ধরে আস্তে আস্তে মোড়লের সামনে নিয়ে এলো। মোড়ল কাঁচের বোতল থেকে কালচে রঙের জল বের করলেন, চোখ বন্ধ করে মন্ত্রপাঠ করলেন কিছুক্ষণ। তারপর লালুকে সেই জল খাইয়ে দিলেন। কিছু মুহূর্তের মধ্যেই যেন বিস্ময় ঘটল। লালুর হাঁপার ওঠা শ্বাসটা ধীরে ধীরে স্বাভাবিক হয়ে গেল। মুখে স্বস্তির ছায়া ফুটে উঠল। তার শরীরে ভারসাম্য ফিরে এলো। সে আবার স্বতঃস্ফূর্তভাবে বসে পড়ল। লালু ও হরনাথ দুজনে হাত জোর করে মোড়লকে প্রণাম করল, আর রীতা মাথা নিচু করে হাঁটু গেড়ে মোড়লের পায়ের কাছে প্রণাম জানালো। মোড়ল হেসে বললেন, আবার প্রণাম কেন? যা তোরা সুখে শান্তিতে ঘরকন্না কর। তবে আশ্চর্যের বিষয়, কিছুক্ষণ কেটে গেলেও রীতা মাথা তুলছে না। লালু তার কাঁধে হাত রেখে বলল, রীতা উঠে দাঁড়াও, কি হলো তোমার? কিন্তু রীতা নড়ল না। তার শরীর কেমন ঢুলে পড়ল। লালু রীতার ঢুলে পড়া দেখে ঘাবড়ে গেল। সে রীতার মুখের দিকে তাকিয়ে দেখল, চোখ দুটো উপরের দিকে ঘুরে গেছে, মনে হচ্ছে জ্ঞান হারিয়ে ফেলেছে। তার ঠোঁট নিস্তেজ। চারপাশে উপস্থিত অন্যরাও আতঙ্কিত হয়ে পড়ল। ঘরের ভেতরে মুহূর্তেই একটা চাপা গুঞ্জন ছড়িয়ে পড়ল। মোড়ল দ্রুত পায়ে ওঠে তার পাশে গিয়ে বললেন, চিন্তার কিচ্ছু নেই, ঠিক হয়ে যাবে। অতিরিক্ত চিন্তা আর ভয়ের চাপে শরীর এমন প্রতিক্রিয়া দেয় অনেক সময়। তিনি আবার সেই একই কাচের বোতল থেকে কিছুটা জল পড়া বের করলেন, রীতার মুখে কয়েক ফোঁটা ঢেলে খাইয়ে দিলেন, আর বাকি জলটুকু মাথা ও বুকে ছিটিয়ে দিলেন। কিছুটা সময় যেতে রীতার চোখ ধীরে ধীরে নেমে এলো, শ্বাস স্বাভাবিক হলো। সে উঠে বসল। সেই মুহূর্তে যেন আবার জীবন ফিরল তাদের মুখে। লালু ও হরনাথ কৃতজ্ঞতায় চোখ ভিজিয়ে ফেলল। তারা হাত জোর করে মোড়লকে প্রণাম করল। তারপর লালু খুশি মনে কিছু টাকা প্রণামী হিসাবে মোড়লের পায়ের কাছে রেখে বলল, এটা রাখুন, আপনার আশীর্বাদেই প্রাণ রক্ষা পেল। মোড়ল সেই টাকা না ছুঁয়েই বললেন, ভালো থাক, শান্তিতে থাক। মনের বিশ্বাসই অনেক বড় ওষুধ। লালু, হরনাথ আর রীতা ধীরে ধীরে কুঁড়েঘর থেকে বেরিয়ে গেল। সবিতা দেবী বারান্দার সিঁড়ির উপর দিয়ে দাঁড়িয়ে ডাক দিলেন, গোপাল। গোপাল ছুটে এসে দাঁড়ালো নিচে। কি বলছেন গিন্নিমা? বাজারে যা, কিছু দরকারি জিনিস আনতে হবে। আমি তো বাবুর কাজে সাহায্য করছি এখন, কিন্তু বাজারের জিনিসগুলো না আনলে দুপুরে রান্না হবে কিভাবে? আচ্ছা দেখছি বাবুকে বলে যেতে দেন কি না। আমি একা হাতে কত দিক সামলাবো বলুন। এই বলে গোপাল জোর পায়ে গিয়ে আবার ঢুকলো কুঁড়েঘরের ভেতর। মোড়ল তাকে দেখে বললেন, তোমার শোয়ার ঘরে খাটের নিচে একটা সাদা কাচের বোতল আছে, নিয়ে আয় তো। গোপাল ছুটে গিয়ে মোড়লের ঘরে খাটের তলা থেকে সাদা কাঁচের বোতল বের করে এনে মোড়লের হাতে দিয়ে বলল, বাবু, গিন্নিমা বাজারে যেতে বলেছেন।
মোড়ল মুখ খানিকটা কুঞ্চিত করে বললেন, তুই যদি বাজারে চলে যাস আমাকে কে সাহায্য করবে? কতদিন ভরে বলেছি যে একটা কর্মঠ লোক দেখ যে বাড়ির কাজ করবে, আর তুই শুধু আমার সঙ্গে আমার কাজে সাহায্য করবি। গোপাল ধীরে ধীরে বলল, এনেছিলাম তো দুইজনকে, আপনারই তো পছন্দ হয়নি। পছন্দ হবে কি করে? তারা তো কেউ কাজের নয়। বাজারে পাঠালে খুচরো টাকা সরাতে, আর একটা কাজে বললে শরীর যেন নড়তেই চায় না, সারাক্ষণ চুপসে থাকে, যেন ভূতে ধরেছে। ওসব লোক কি কাজ করা যায়? গোপাল মুখটা গোমড়া করে চুপ করে চেয়ে রইল। মোড়ল খানিক নরম সুরে বললেন, যা, আজকে কাজের চাপ কম, তাড়াতাড়ি ফিরিস। যে আগে বাবু। এই বলে গোপাল ঘরে গিয়ে বাজার থেকে কি কি আনতে হবে সে কথা গিন্নিমার কাছ থেকে জেনে নিল। কিছু টাকা আর দুটো বাজার করা ব্যাগ গোপালের হাতে ধরিয়ে দিয়ে গিন্নিমা সবিতা দেবী বললেন, সাবধানে যাস, আর চিংড়ি মাছটা যেন ভালো করে দেখে নিস। আচ্ছা গিন্নিমা, বলে গোপাল বাজারে বেরিয়ে গেল। গোপাল বাজারে করে নিয়ে ফিরছে, তার দু হাতে দুটো ব্যাগ। একটাই সবজি চিংড়ি মাছ, অন্যটাই মশলা, লবণ, চিনি, দই। রোদে ঘেমে নাজেহাল হয়ে পড়েছে। সে হাঁটতে হাঁটতে ভাবতে লাগলো, সব কিছু নিলাম তো, লবণ, দই, হ্যাঁ নিয়েছি। হঠাৎ রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা 25-26 বছরের লম্বা চওড়া একজন যুবক বলল, বাবু। গোপালের কানে কথাটা এলেও সে ভাবলো অন্য কাউকে বলছে। সে হাঁটছে নিজের মতোই। আবারও শুনতে পেল, বাবু। গোপাল এবার পাশ ফিরে তাকিয়ে দেখল, ছেঁড়া জামা, ময়লা প্যান্ট পরা একজন যুবক করুণ মুখে দাঁড়িয়ে আছে। তার কাঁধে ঝোলানো পুরনো, ধুলোমলিন, কুঁচকে যাওয়া একটি ব্যাগ। যুবকটি বলল, আমায় একটা কাজ দেবেন বাবু? গোপাল থমকে দাঁড়ালো। কেউ তাকে বাবু বলেছে, এটা যেন বিশ্বাসই হচ্ছে না। সে বলল, আমাকে বলছো? হ্যাঁ বাবু, একটা কাজ দিন না, বড্ড অভাব, দুদিন কিচ্ছু খাইনি। গোপালের মনে হালকা একটা মায়া জাগলো। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি নেই বাবু, আমার কেউ নেই। এই বলে ছেলেটা চোখের জল মুছল। এতদিন কোথায় ছিলে? একটা কারখানায় কাজ করতাম, সেখানেই থাকতাম। মাস 3 আগে কারখানাটা বন্ধ হয়ে গেছে, তার খুঁজে ঘুরে কাজ খুঁজছি, পাচ্ছি না। আপনি একটা কাজ দিন না, আমি তো পরের বাড়িতে কাজ করি, আমি আবার তোমাকে কি কাজ দেব? আপনি যে বাড়িতে কাজ করেন সেখানে একটা কাজ দিন না বাবু, মালিক যা বলবেন তাই করব। গোপাল এক মুহূর্ত ভেবে থামল। মোড়লবাবু তো বলেই যাচ্ছেন একজন লোক দরকার, কিন্তু অচেনা লোক নিয়ে গেলে তিনি যদি রেগে যান। তাই একটু দ্বিধা নিয়ে সে বলল, না বাবু, আমি তোমাকে চিনি না, জানি না, কাজ দিতে পারবো না। আপনার হাতে পায়ে পড়ি বাবু, একটা কাজ দিন। না খেয়ে আর পারছি না, মাইনে দিতে হবে না, শুধু খেতে দিলেও হবে। এই বলে যুবকটি হঠাৎ গোপালের হাত ধরল। গোপাল টাল খেয়ে বলল, আরে ছাড়ো, ব্যাগটা পড়ে যাবে, ব্যাগটা আমার কাছে দিন। বলে যুবকটি একরকম জোর করেই একটা ব্যাগ নিজের হাতে তুলে নিল। গোপাল রাগ করতে যাচ্ছে, কিন্তু যুবকটির মুখের দিকে তাকিয়ে কিচ্ছু বলল না। ছলছল চোখে মুখে করুণ মুখখানি দেখে তার মায়া হলো। সে বলল, তোমার নাম কি? আমার নাম সুমন্ত। সব কাজ করতে পারবে তো? হ্যাঁ পারবো। আমাদের গ্রামে এখন অদ্ভুত সব ঘটনা ঘটছে, অনেকেই অসুস্থ হয়ে পড়ছে, কেউ কেউ নিখোঁজ হয়ে যাচ্ছে, কারো আবার ভূতে ধরেছে। এসব জেনেও থাকতে পারবে? পারবো বাবু, এমনিও তো মরার মতোই বেঁচে আছি, ভূতে মেরে ফেললেই বেঁচে যাব। গরিবের ভয় থাকতে নেই, খিদের জ্বালায় কাছের ভয়ও হেরে যায়। গোপাল চুপ করে রইল কিছুক্ষণ, তারপর বলল, আচ্ছা চলো, চেষ্টা করে দেখি বাবু আর গিন্নিমা রাজি করানো যায় কিনা। তবে সাবধানে কথা বলো। আপনি যা বলবেন তাই করব বাবু। তারপর দুজনেই ধুলোমাখা পথ ধরে কথা বলতে বলতে এলো মোড়লের বাড়ি। মোড়লের রোগী দেখা হয়নি এখনো। তিনি কয়েকজন রোগীকে কুঁড়ে ঘরে বসিয়ে রেখে সকালের জলখাবার খেয়ে আবার কুঁড়ে ঘরে যাওয়ার জন্য সিঁড়ি দিয়ে নামছেন। এমন সময় চোখে পড়ল গোপাল একজন অচেনা মানুষ যুবককে সঙ্গে করে বাড়ি ফিরছে। তিনি কপালে ভাঁজ ফেলে বললেন, তোর সঙ্গে যুবকটি কে রে? খাওয়ার ঘর থেকে মোড়লের কথাটা শুনতে পেয়ে করবী বারান্দায় এলো। গোপাল একটু সংকোচের সঙ্গে মোড়লকে বলল, এর নাম সুমন্ত,
এর কেউ নেই বাবু। আগে একটাই কারখানায় কাজ করতো, এখন সেটা বন্ধ হয়ে গেছে। 2 দিন না খেয়ে আছে। একটা কাজ চাইছিল, তাই নিয়ে এলাম। মোড়ল মুখটা শক্ত করে বললেন, অচেনা লোক আমি ঘরে রাখবো না। রাতে চুরি চামারি করে পালিয়ে গেলে তখন কি হবে? সুমন্ত বাজারে ব্যাগটা রেখে হঠাৎই মোড়লের পায়ের কাছে বসে পড়ল। পা জড়িয়ে ধরে কান্না ভেজা গলায় বলল, আমাকে কাজে রাখুন বাবু। আমি চোর নই। ওই কুঁড়ে ঘরের এক কোণে পড়ে থাকবো। ওই ঘরে নিশ্চয়ই কোনো দামি জিনিস নেই, শুধু একটু থাকার ঠাঁই আর এক মুঠো খাবার দিলেই চলবে। 2 দিন কিচ্ছু খায়নি বাবু। এই বলে ঝরঝর করে কেঁদে ফেলল সে। মোড়লের মুখে কড়া ভাব থাকলেও চোখে একটা নরম ভাব ফুটে উঠল। কি বলবেন ঠিক করে উঠতে পারছেন না। পেছন থেকে তার বৌমা করবী বললেন, রাখুন বাবা, ওকে রাখাই ভালো। গোপালদার সব দিক একলা সামলাতে খুব কষ্ট হচ্ছে তো। সুমন্ত করবীর দিকে চেয়ে রইল। সাদা শাড়ি, নিরলঙ্কার মুখ, মাথায় খোঁপা, একটা শান্ত অনুশোচিত শোকের ছায়া যেন ঘিরে রেখেছে তাকে। মোড়ল একবার করবীর দিকে তাকালেন, তারপর হালকা হেসে বললেন, আমার মা যখন বলেছে তখন তো রাখতেই হয়। ঠিক আছে, থাকো। তবে শোনো, যদি চুরি টুরি কিছু করিস না। না বাবু, আমি চোর নই, এমন কথা বলবেন না। সুমন্ত কৃতজ্ঞ চোখে তাকিয়ে রইল। করবী বলল, ওকে আগে কিছু খেতে দাও গোপালদা। এই বলে সে ঘরের দিকে যাচ্ছে। গোপাল সুমন্তের দিকে তাকিয়ে বলল, ও আমাদের বৌদিমণি করবী, মমতাময়ী, অল্প বয়সী বিধবা। করবীর প্রতি সুমনের মনে হঠাৎ একটা অজানা ব্যথা শ্রদ্ধা মিশে উঠল। এই কঠিন জীবনে কেউ যেন নিঃশব্দ তার পাশে দাঁড়ালো। নমস্কার, আজকে শুনলেন লিপিকা বিশ্বাসের লেখা রহস্যের ছায়া, পর্ব 10, 11, 12। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। ধন্যবাদ।